যুবসাথী প্রকল্পের আপনি ফর্ম তুলেছেন, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় যদি এই ৫টি ভুল আপনি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। আর একবার ফর্ম বাতিল হওয়ার মানে কি? মানে হচ্ছে আগামী ১ বছরের জন্য আপনি প্রতি মাসে ১৫০০ টাকা মিস করবেন, অর্থাৎ টোটাল ১৮,০০০ টাকা আপনার আসবে না। অর্থাৎ তার মানে কি, এই ভুলগুলো আপনাদের একদমই করা উচিত নয়। কিন্তু এই ভুলগুলো কিন্তু অনেকেই করছে। তো কোন কোন ভুল করা উচিত নয়, সেটা ফর্ম ফিল আপ করার আগে অ্যাটলিস্ট একবার শুনে নিন। প্রথমটা হচ্ছে পেশা এবং শিক্ষাগত যোগ্যতায় সতর্কবার্তা। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে বাংলা যুবসাথী প্রকল্পটি শুধুমাত্র বেকার যুবকদের জন্য, স্টুডেন্টদের জন্য কিন্তু নয়। কিন্তু অনেকে কি করছেন, প্রফেশনের স্টুডেন্ট লিখে দিচ্ছেন, তারা স্টুডেন্ট, প্রফেশনে তারা স্টুডেন্ট লিখে দিচ্ছেন। কিন্তু এটা কাদের জন্য? এটা শুধুমাত্র বেকারদের জন্য বা আনএমপ্লয়েডদের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন যে স্টুডেন্ট লিখবেন না আনএমপ্লয়েড লিখবেন, ২১ বছর হয়ে গেছে, আপনি আনএমপ্লয়েড লিখে দিন, আর কিছু লেখার দরকার নেই। আর যারা যারা স্টুডেন্ট লিখে ফেলেছেন, তারা একবার খোঁজ করে নিন যে আপনি আরেকটা যদি ফর্ম তুলতে পারেন তাহলে একটা ফর্ম তুলে নিন, নাহলে ওই ফর্মটি জমা দেওয়ার দরকার নেই, অনলাইনেও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনি সেখানে আনএমপ্লয়েড লিখেই করবেন, ভুলেও আপনি সেখানে স্টুডেন্ট লিখতে যাবেন না। এই গেল ১ নম্বর। দ্বিতীয়তে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা। দেখুন, শিক্ষাগত যোগ্যতাতে আপনি এখন যেটা পড়ছেন আপনাকে শুধুমাত্র সেটাই লিখতে হবে। দেখুন, আপনি মাধ্যমিক পাস হলে আপনি চাকরি পাবেন, তাতে আপনার উচ্চ মাধ্যমিক পাস বা বিএ পাস, বিএসসি পাস, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি কিচ্ছুর দরকার নেই, মাধ্যমিক পাস হলেই টাকা পাবেন। তো সেক্ষেত্রে ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন আর জাস্ট কলেজে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি কলেজ পাস করেননি, কিন্তু আপনি লিখে দিলেন সেখানে যে কলেজ পাস, কিন্তু আপনি তো কলেজ পাসের সার্টিফিকেটটিকে আপনি দিতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে কলেজ পাস লেখাটা আপনার বেকার হয়ে গেল। তো সেই কারণে আপনি যেই পড়াশোনাটা করছেন এখন, শুধুমাত্র সেটাই লিখবেন, যেটা করছেন না সেটা লেখার দরকার নেই। কলেজ পাস যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে কলেজ লিখবেন না, উচ্চ মাধ্যমিক লিখবেন। এবার না, নাম এবং বয়সের হিসেব, এটা নিয়েও কিন্তু সমস্যা হয়েছে। প্রথমে নামে আসি। দেখুন, আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামই আপনাকে হুবহু সেম লিখতে হবে। ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে পদবি আছে আপনাকে সেম পদবি লিখতে হবে। কোনো কারণে ধরুন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ভুল নাম রয়েছে, ভুল পদবি রয়েছে, আপনার নাম আলাদা, তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার আগে আপনি কিন্তু অ্যাফিডেভিট একটা করে নেবেন, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, একদিনই হয়ে যায়। তারপরে আপনি সে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সে নামই লিখবেন। দেখুন, এটা না মেনলি সমস্যা হচ্ছে কি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তাদের ধরুন বিয়ে হয়ে গেছে, ৪০ বছরের মধ্যে সবারই বিয়ে হয়ে যায়। বিয়ের আগে নাম ছিল একটা, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নামের পদবি ছিল একটা, বিয়ের নামের পরে পদবি মানে আধার কার্ডে পদবি হয়ে গেছে আলাদা। সে এখন ভাবছে আমি এখন কোনটা দেবো, অ্যাডমিট কার্ডেরটা দেবো নাকি এখন আমার আধার কার্ডে ভোটার কার্ডে যেটা রয়েছে সেটা দেবো। আপনাদের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটাই দেবেন, অর্থাৎ বিয়ের আগে। যদি বিয়ের পরে আপনাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনি বিয়ের আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেই নাম পদবি রয়েছে সেম নাম পদবি দেবেন। যদি আপনাদের চেঞ্জ হয়েও যায় তবুও আপনি আগেরটাই দেবেন, পরেরটা ভুলেও দেবেন না। এরপরে আসছি বয়সের ক্ষেত্রে। দেখুন, ১/৪/২০২৬ হিসেবে আপনার যত বয়স সেই বয়সটিকে আপনাকে দিতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ১/৪/২০২৬ যদি আপনাদের বয়স ধরুন ২১ বছর হলো না, আপনি ধরুন কোনো কারণে ভুল দিয়ে আপনি ২১ বছর করে দিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ব্যাপারটা যখন স্ক্রুটনি হবে তখন কিন্তু মানে এজের ব্যাপারটা দেখা হবে। সেজন্য ১/৪/২০২৬ হিসাবে আপনাদের বয়স কত, এক্স্যাক্ট বয়স দেবেন, মাস কিংবা দিন কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র বয়স দেবেন। যদি ধরুন বয়স আপনার ২৬ বছর, ২৬ দেবেন। ২৬ বছর ২ মাস ৩ দিন ৫ ঘন্টা দেওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র ততটুকুনি দেবেন। এরপরে সেটা হচ্ছে ছবি এবং সই। দেখুন, আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন আঠা দিয়ে। এরপরে যেখানে সই করার কথা না, সেখানে সইটা আপনি সাদা অংশ থেকে সই করবেন, পুরো ছবিতে সই করবেন, সাদা অংশে শেষ করবেন। শুধুমাত্র ছবির উপরে সই করলেন, সই করে চিপকে দিলেন হবে না, সাদা অংশ থেকে শুরু করে ছবিটিকে পুরোটাকে সই করে শেষ অবধি করবেন। যদি শুধুমাত্র সাদা অংশে ছবির উপরে করেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে
কাস্ট সার্টিফিকেট। যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে ভুলেও কাস্ট সার্টিফিকেট দিতে যাবেন না বা কাস্ট সার্টিফিকেটে টিকমার্ক দেবেন না। আপনি যদি নর্মাল জেনারেল হন জেনারেল দেবেন। দেখুন কোথাও বলা নেই যে এটা এসসি এসটি ওবিসিদের জন্য এই মানে যুবসাথী প্রকল্পটি করা হয়েছে, সবার জন্য করা হয়েছে, সেজন্য সবাই দিতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটি যেন লেখা থাকে। আপনাকে যে চিরকুটটি যেটা দিচ্ছে রিসিভ করে অ্যাকনলেজমেন্ট ফর্ম, সেখানে যেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি যেন লেখা থাকে। সেটা যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে। এবং আপনি যদি রাজ্য সরকারের আন্ডারে কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পান, সে লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা অন্যান্য মানে বাদে কী বলে সেটা হচ্ছে শিক্ষাগত কোনো বাদে, স্কলারশিপ বাদে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। তো সেটা পাওয়া সত্ত্বেও যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের সে অ্যাপ্লিকেশন বাদ যাবে, আগেরটাও বাদ যাবে, পরেরটাও বাদ যাবে। তো আশা করি ভিডিওটিতে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।